ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে বিপুল টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। নাম কি আপনার? নাম হচ্ছে বেলাল। বেলাল, হ্যাঁ। বাড়ি কোথায়? বাবার নাম কি? বাবার নাম ২-৪-১০ লাখ নয়, ভোটের মাত্র ২৪ ঘন্টারও কম সময় আগে জেলা জামায়াতের আমিরের কাছ থেকে ব্যাগ ভর্তি বান্ডিলকে বান্ডিল টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনা তাহলে কি ঘটলো? বলা হয় যত গর্জে ততটা বর্ষে না, ঠিক তেমনটাই কিন্তু ঘটে গেল সৈয়দপুরে। মোহন ইসলাম, আপনি আছেন সেখানে, কি দেখছেন, কি পরিস্থিতি এবং কি হয়েছে আসলে? ভোটের ঠিক আগ মুহূর্তে নতুন করে আলোচনায় জামায়াতে ইসলামী। হঠাৎ করেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। অভিযোগ উঠেছে, ঠাকুরগাঁওয়ের জামায়াতের এক আমির বিপুল পরিমাণ টাকা নিয়ে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। সূত্র জানায়, সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটকের পর বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদ ও রিমান্ডে উঠে এসেছে আরও ভয়ঙ্কর সব তথ্য, যা নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা। এই ঘটনার পেছনে কী কারণ? কেন তিনি দেশত্যাগের চেষ্টা করেছিলেন? নির্বাচনের সাথে এর কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়েও চলছে জোর আলোচনা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এমন ঘটনা দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ২-৪-১০ লাখ নয়, ভোটের মাত্র ২৪ ঘন্টারও কম সময় আগে জেলা জামায়াতের আমিরের কাছ থেকে ব্যাগ ভর্তি বান্ডিলকে বান্ডিল টাকা উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৫০ লাখ টাকা উদ্ধারের পর তা গণনা করা হয় রীতিমতো মেশিন বসিয়ে। সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন নীলফামারীর পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াত নেতা জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে বলেও জানান তিনি। টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাই জানান তিনি। এই টাকা তিনি কোথা থেকে এনেছেন বা কোথায় ব্যবহার করবেন তা এখনো জানা যায়নি। কাল ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকা সহ জেলা জামায়াতের শীর্ষ নেতার আটকে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নির্বাচনের মাঠে শেষ রাতে টাকা ঢালতে নেওয়া হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনা তাহলে কি ঘটলো? বলা হয় যত গর্জে ততটা বর্ষে না, ঠিক তেমনটাই কিন্তু ঘটে গেল সৈয়দপুরে। ঠাকুরগাঁ জেলা জামাতের আমির বেলাল উদ্দিন বিপুল পরিমাণ টাকা, যেটি ধারণা করা হচ্ছে ৫০ লাখ টাকার মতো, বেলাল উদ্দিন তিনি আটক হয়েছেন সৈয়দপুরে। কোথায় ঠাকুরগাঁ, কোথায় সৈয়দপুর। তার মানে চিন্তা করেন, শেষ মুহূর্তেও জামাতের এই প্রার্থীরা কি পরিমাণ টাকা বিলি বন্টন করছে ভোটারদের মধ্যে এবং বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করতে চায়, তার কিন্তু কিছু আলামত ধরা পড়েছে এর আগে। বলছি, তার আগে যে খবরটা আসছে যে নীলফামারীর পুলিশ সুপার নিশ্চিত করেছেন যে ৫০ লাখ টাকা বেশি জব্দ হয়েছে এবং মেশিনে সেই টাকা গোনা হচ্ছে। পুরো পরিমাণটা কি পরিমাণ? সৈয়দপুর বিমানবন্দরে। তার মানে সম্ভবত এমন হতে পারে যে সেই টাকা নিয়ে আজকে ফ্লাইটে ঢাকা থেকে এসছেন, টাকা নিয়ে সৈয়দপুরে তিনি নেমেছেন এবং তারপরেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। তবে প্রশ্ন হলো যে এই যে বিমানবন্দরে ধরা পড়লো, এই বিপুল পরিমাণ টাকা ঢাকা থেকে কিভাবে ফ্লাইটে করে নিয়ে আসলেন তিনি? এই তদন্তগুলো নিশ্চয়ই জানা যাবে। মেশিনে গণনা চলছে, এই মাত্র জানা যাচ্ছে ৫০ লাখ টাকার বেশি জব্দ হয়েছে তার পরিমাণ। তার মানে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত ৫০ লাখ টাকার মতো, মেশিনে গণনার পরে জানা যাবে চূড়ান্ত ভাবে কতটা। এই ঘটনায় কিন্তু প্রমাণ হলো যে এবারের নির্বাচনে সবাই কম বেশি টাকা পয়সা মানে বিলি বন্টন করেছে। তার মধ্যে কিন্তু সবচেয়ে যে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে একেবারে সারা দেশে মাতম তৈরি করেছে জামাত বিএনপির বিরুদ্ধে, তাদের অবস্থায় দেখেন। তার আগে দুটি ঘটনা বলি। একটি ঘটনায় ব্যারিস্টার শাহরিয়ার কবির, যিনি একজন খুদে দোকানদার বা হকার, তাকে দেখেন প্রকাশ কিভাবে টাকা দিচ্ছে, বাচ্চাদেরকে পর্যন্ত টাকা দিচ্ছে। এটা হলো সবই নির্বাচন। আবার বলছে গর্ব ভরে, এটা কিন্তু তোমরা মনে করো না এটা ভোটের চান্দা, এটা তোমাদের খেলাধুলার চান্দা। আচ্ছা, এখনই চান্দা দেওয়ার দরকার থাকলো শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় এইভাবে টাকা। তার মানে বোঝেন
যদি সাধারণের মাঝে এইভাবে 1000 টাকার নোট বিলি করতে থাকে, তাহলে কি পরিমাণ টাকা বিলি বন্টন হয়েছে? এরা সততার কথা বলে। ওই যে দেখছেন না, তারা বিকাশ নম্বর চায়, আইডি নম্বর চায়, তার মানে প্রতি মোবাইলে তারা টাকা দেবে। সেই কারণে মোবাইলগুলোতে টাকার লিমিট পর্যন্ত করতে বাধ্য হয়েছে সম্মত এইসব পরিস্থিতির কারণে। এত দুর্নীতি করে বিএনপি, বুঝলাম যে সমস্ত এইসব তো টাকা পয়সা সবকিছু তো বিএনপির নামেই হওয়ার কথা, তা জামাতের নামে কেন হচ্ছে? আপনি শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্য পক্ষকে চাঁদাবাজ দুর্নীতিবাজ বলে এখন কি এটা কি বলবেন? ওই পুলিশ সুপার আওয়ামী লীগের, অমুকে ওই বিমানবন্দর কর্তৃপক্ষ আওয়ামী লীগের দোসর, এই কারণে মানে ধরছে। আজকে আরো 2 দিন আগে থেকে যদি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ ব্যাপকভাবে তৎপরতা চালাতো, আমার ধারণা যে আরো ঘটনা ঘটতো। কারণ এরা হলো সততার হচ্ছে কি বলে পাহারাদার, এরা হলো ঠিকাদার। তো আজকে এই ঠিকাদাররা এখন কিন্তু এক এক করে আমার ধারণা যে ধরা পড়বে। আরেকটা ঘটনা বলি, নাটোরের ঘটনা। দুলু, বিএনপি নেতা দুলুর অভিযোগের প্রেক্ষিতে 4 কোটি টাকার একটা লেনদেন বন্ধ করা হয়েছে ইসলামী ব্যাংকের। তার মানে এই ইসলামী ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান দিয়ে ব্যাপকভাবে কিন্তু টাকা পয়সা ছড়ানো হয়েছে, এবং এদের সুবিধা বিভিন্ন ব্যাংকগুলো এদের নিয়ন্ত্রণে, বিশেষ করে এই যে ইসলামী ব্যাংক তো তাদের নিয়ন্ত্রণে, ইসলামী ব্যাংকের শাখাগুলো আছে, সেখান থেকে টাকা উঠাচ্ছে আর বিলি করতেছে। বিএনপির তো এই সুবিধা নেই। তাহলে এত লম্বা লম্বা কথা আমরা এই পুরো নির্বাচন জুড়ে শুনলাম, এখন বাস্তবে কি ঘটছে দর্শক? 2 দিন আগে বার্তা সংস্থা রয়টার্সে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকারটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সেখানে 2টা ব্যাপার খুবই আলোচনায় এসেছিল। এক হচ্ছে তিনি জামাতের সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন কিনা, আর এক হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার ব্যাপারে তার ভাবনা কি। এবার ভোটের মাত্র 1 দিন আগে গত রাতে তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশ করেছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে। ডয়েচে ভেলেতে তারেক রহমান একান্ত সাক্ষাৎকার দিয়েছেন, এবং আমার মনে হয়েছে যে এটাই এখন পর্যন্ত তারেক রহমানের দেয়া দীর্ঘ সাক্ষাৎকার, যেখানে অনেক বিষয়ে প্রশ্ন করা হয়েছে ডয়েচে ভেলের পক্ষ থেকে। কিন্তু চটকদার কিংবা খুবই জনপ্রিয় প্রশ্ন এবং উত্তরের ব্যাপারগুলো যেটা ছিল ওই জাতীয় সরকার কিংবা জামাতের প্রসঙ্গ, আওয়ামী লীগের প্রসঙ্গ এবং ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ, সাথে তারেক রহমানের ব্যক্তিজীবন, তার মায়ের মৃত্যু, তার ফিরে আসা, অনেক কিছুই এসেছে। চলুন ডয়েচে ভেলেকে তারেক রহমান নতুন কি কথা বললেন, নতুন কোনো বার্তা দিতে পারলেন কিনা, নাকি পুরনো কথাগুলোকে আরও শক্তভাবে উপস্থাপন করলেন, যেটা ভোটের আগের দিন হয়তো অনেক বেশি আলোচনায় আসতেও পারে। সেই আলোচনাই করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডয়েচে ভেলের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এবার তারেক রহমান। এই সাক্ষাৎকারটাই তারেক রহমানের বাংলাদেশের রাজনীতিতে আবার পুনরায় সূচনা করার পরে, অর্থাৎ দেশে ফেরার পরে সবথেকে বড় সাক্ষাৎকার। এর আগে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু সেটা প্রশ্ন উত্তর ভিত্তিক সাক্ষাৎকার হিসেবে প্রকাশিত হয়নি। রয়টার্স তার সঙ্গে কথা বলে তাদের মতো করে একটা নিউজ লিখেছে তারা, সেখানে তারেক রহমানের কয়েকটা উত্তর যোগ করেছে শুধু। কিন্তু ডয়েচে ভেলে একেবারে প্রশ্ন উত্তর হিসেবে সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেই অর্থেই বললাম এটাই এখন পর্যন্ত সবথেকে বড় সাক্ষাৎকার। সেখানে তিনি নিজের প্রসঙ্গে বললেন, আওয়ামী লীগের প্রসঙ্গে বললেন, ভারতের প্রসঙ্গে বললেন, চীনের প্রসঙ্গে বললেন, এবং জামাতের সঙ্গে জোটের জাতীয় সরকারের প্রসঙ্গে আবারও কথা উঠে আসলো। ডয়েচে ভেলের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যদি জয়লাভ করে তাহলেও তারা বিএনপিকে সরকারে অংশগ্রহণ করার জন্য ডাকবে, আহ্বান করবে, এবং জাতীয় সরকার তারা গঠন করবে। জামাত এই আহ্বান জানিয়েছে। আপনার কি আহ্বান থাকবে? আপনি জিতলে কিংবা সরকার গঠন করতে চাইলে জামাতকে আপনি আহ্বান করবেন কিনা, কিংবা জামাতের সঙ্গে কোয়ালিশন সরকারে যাবেন কিনা? তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন যে আমি আত্মবিশ্বাসী, আমরা একাই জিতব, একাই সরকার গঠন করতে পারবো এবং একাই আমাদের কর্মসূচি এগিয়ে নিতে পারবো।
তাকে প্রথম যে প্রশ্নটা করা হয়েছিল যে 17 বছর পর আপনি এদেশে এসেছেন, আপনি নির্বাসনে ছিলেন নানা কারণে, 17 বছর পর আসার পরে আপনার দল গোছানো, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল? সেখানে তিনি বলেছেন যে আমি এসেছি 25 তারিখে, 5 দিনের মাথায় আমার মা মারা গেছে। রাজনীতিতে সময় দেয়া, মা মারা যাওয়ার ওই শোক, ওই ধকলটা কাটিয়ে ওঠা, মা মারা যাওয়ার পরে যখন আমার পরিবারের সঙ্গে সময় দেওয়া এবং ওই শোকের মধ্যে থাকার কথা ছিল এবং প্রয়োজন ছিল, কিন্তু সেই সময়টা আমি পারিনি, কারণ নির্বাচনী ডামাডোলের মধ্যে আমাকে প্রবেশ করতে হয়েছে। এই চ্যালেঞ্জটা কাটিয়ে ওঠাই আমার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হয়েছে। আওয়ামী লীগের প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগ যদি আপনি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগকে এখন যেভাবে ব্যান করে রাখা হয়েছে সেইভাবে কি ব্যান করে রাখবেন নাকি তাদেরকে রাজনীতি করতে দেবেন? তিনি একেবারে বলেছেন যে যেটা এখন হয়েছে সেটাকে আপনি রাজনীতি বলতে পারেন এবং রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমরা সরকার গঠন করলে আমরা বিশ্বাস করি যে কাউকে গ্রহণ করা কিংবা বর্জন করার অধিকার একমাত্র জনগণের। জনগণ যাকে গ্রহণ করবে তিনি থাকবেন, জনগণ যাকে বর্জন করবে তিনি থাকবেন না, এটা জনগণের উপরে ছেড়ে দেওয়া। আমরা কাউকে নিজে থেকে নির্বাহী আদেশে কিংবা রাজনৈতিকভাবে কাউকে বাদ দেয়া, কাউকে নিষিদ্ধ করে রাখা, এই ব্যাপারগুলোর মধ্যে যেতে চায় না। একেবারে স্পষ্ট কথা বলেছেন তিনি। অর্থাৎ রয়টার্সকে যে কথা বলেছিলেন আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে, রয়টার্সের প্রশ্নটা একটু ভিন্ন ছিল। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনার পুত্র কন্যারা যদি ফিরতে চায় তাহলে আপনার কি সিদ্ধান্ত হবে? এখানে প্রশ্নটা একটু অন্যরকম, কিন্তু দুই প্রশ্নের উত্তর একই, যে আমরা নির্বাহী আদেশে কোনো কিছু করব না, জনগণ যদি তাদেরকে গ্রহণ করে তাহলে তারা অবশ্যই গ্রহণীয় হবে। তার মানে আওয়ামী লীগের প্রতি একটা ইঙ্গিত ভোটের একদিন আগে আবারও দিয়ে দিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে নির্বাহী আদেশে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হতে পারে। যদিও নির্বাচনের জয়লাভের পরে এই মানসিকতা তাদের থাকবে কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ। তাকে ভারত প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে যে বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ, আপনি আসলে কি হবে, ভারতের দিকে ঝুঁকে যাবেন নাকি চীনের দিকে ঝুঁকে যাবেন? তিনি খুবই স্পষ্টভাবে বলেছেন যে আমার দেশের স্বার্থে আমার যার সঙ্গে সম্পর্ক তৈরি করা উচিত তার সঙ্গে আমি সম্পর্ক তৈরি করব, সম্পর্ক ভালো রাখবো, প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, কিন্তু সব ক্ষেত্রেই সেটা ভারত হোক আর চীন হোক, সব ক্ষেত্রেই আমি আমার দেশের স্বার্থটা আগে ভাববো। এই যে ব্যাপারগুলো তিনি বলেছেন, মানে এবং তাকে বারবার করে একাধিকবার প্রশ্ন করা হয়েছে ঐক্যের সরকার ব্যাপারে, সেই ঐক্যের সরকার ব্যাপারে তিনি স্পষ্ট বলেছেন যে আমরা একাই জেতার ব্যাপারে মানে কনফিডেন্ট, আমাদের কারো সঙ্গে ঐক্যের প্রয়োজন হবে না, আমরা একা জিতেই সরকার গঠন করতে পারবো। এই ব্যাপারগুলো তিনি বলেছেন। নারী, সংখ্যালঘু এই প্রসঙ্গগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে। তিনি বলেছেন যে নারী বিষয়ক যে বাজে ব্যাপারগুলো তৈরি করেছে সেটা আমাদের দলের পক্ষ থেকে করা হয়নি, অন্য একটি দলের পক্ষ থেকে এগুলো করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী সম্পর্কে বিশ্রী কথা লেখা হচ্ছে এবং নারীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এইগুলো আমার দল কখনোই করবে না। আমরা বিশ্বাস করি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এই বার্তাগুলোই মূলত তারেক রহমান ডয়েসে ভেলেকে দেওয়ার চেষ্টা করলেন মোটা দাগে। আরও অনেক প্রসঙ্গ আছে, অনেক প্রসঙ্গে কথা বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। তবে তার সাক্ষাৎকারে সব থেকে গুরুত্বপূর্ণ যে 2-3টা বিষয়, এক হচ্ছে তিনি কোনোভাবেই জামাতের সঙ্গে জাতীয় সরকারে যাবেন না, যেটা রয়টার্সকেও বলেছিলেন। আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে জনগণের উপরে তিনি ছাড়বেন, জনগণ যদি তাদেরকে গ্রহণ করে তারা রাজনীতি করবে, একেবারে স্পষ্ট কথা বলেছেন। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা তার অবশ্যই থাকবে, সেই ক্ষেত্রে দেশের স্বার্থ আগে ভাববেন, সেটা চীনের ক্ষেত্রে একই কথা। ডিপ্লোম্যাটিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন সেই ক্ষেত্রে। এখন দেখার বিষয় তার এই ডিপ্লোম্যাটিক অবস্থানটা ভোটে কিভাবে কাজ করে। ভোটের মাঠে আওয়ামী লীগের ব্যাপারে যে ডিপ্লোম্যাটিক অবস্থানটা নিয়েছেন, ভারতের ব্যাপারে যে ডিপ্লোম্যাটিক অবস্থানটা নিয়েছেন, কিংবা চীনের ব্যাপারে সেই অবস্থানগুলো আওয়ামী লীগের ভোটারদের কিভাবে প্রভাবিত করে কিংবা ভারতের আন্তর্জাতিক পাওয়ারকে কিভাবে প্রভাবিত করে, সেটাই এখন দেখার বিষয় নির্বাচন পরবর্তী সময়ে। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই প্রতিবেদন হতে আপনারা কি বুঝতে পেরেছেন এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।